সরি, আমার ভার্সিটি থেকে একটা কল আসছিল, ইউনিভার্সিটির একটা কল আসছিল। ওইজন্য ন তোমাদের একটু ডিলে হলো। আচ্ছা, যাই হোক, যেটা আমি বলতেছিলাম, গত দিন পর্যন্ত আমরা যতটুকু পড়েছি সেটা থেকে আমাদের মোটামুটি ২.৫ সেট কোশ্চেন হয়ে গেছে আমাদের প্রিপারেশন নেয়ার মতো, যদি আমরা বলি। এখন যেটা আছে, গতদিন আমি তোমাদেরকে আরেকটা ডকুমেন্টেশনস পাঠিয়েছিলাম, ডকুমেন্ট 3 নামে। ওখানে দেখবা কিছুটা ম্যাথমেটিক্স আছে। আমি ম্যাথমেটিক্সটা, আল্লাহ যদি আমারে বাঁচায়, আমি ৩১ তারিখে আসবো। ৩১ তারিখে এসে আমি তোমাদেরকে ওই ওই ম্যাথমেটিক্সটা তোমাদেরকে আমি ম্যাথমেটিক্স গুলো দেখায় দিব। ওইটা হয়ে গেলে আমাদের আরো একটু আগিয়ে যাবে। আজকে আমরা মেইনলি জেড ট্রান্সফরমেশন করব। জেড ট্রান্সফর্ম এবং জেড ট্রান্সফরমেশন, ইনভার্স জেড ট্রান্সফরমেশন, এবং এটা অ্যাকচুয়ালি এর অ্যাপ্লিকেশনটা কোন জায়গায় আমরা ১ম এ জেট ট্রান্সফরমেশন রিলেটেড কথা বলার আগেই আমরা একটু বলে নিই, এটাও ল্যাপ্লাস বা ফুরিয়ার ট্রান্সফরমেশন এর মতোই আরেকটা ট্রান্সফরমেশন, যেটা আসলে আমাদেরকে টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে একটা ইনফরমেশন দেয়। সো আমরা এর আগে ফুরিয়ার সিরিজ ট্রান্সফরমেশন যখন আমরা আসলে পড়েছিলাম, তখন আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে ফুরিয়ার সিরিজ ট্রান্সফরমেশন এর ক্ষেত্রে আমাদের যেটা ছিল কন্টিনিউয়াস সিগন্যাল বা টাইম যে সিগন্যাল যেটাগুলো ছিল, আমরা সেই সিগন্যাল গুলো ফুরিয়ার সিরিজ ট্রান্সফরমেশন করেছিলাম। আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে, টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে আমরা কনভার্ট। সো এই যে কনভার্সনটা আমরা করেছিলাম, সেখানে আমরা কোন ধরনের, আমরা যেটা পাইছিলাম সেটা সম্পূর্ণ রিয়েল এক্সেস এ আমাদের যে ভ্যালু গুলো, সেই ভ্যালু গুলো আমরা পাইছি। জেড ট্রান্সফরমেশন আসলে এমন এক ধরনের ট্রান্সফরমেশন, যে ট্রান্সফরমেশনটা আমাদেরকে ডিসক্রিট টাইম সিগন্যালকে কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি ডোমেনে, আবারও বলছি, কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি ডোমেনে ট্রান্সফার করার জন্য ইউজ করা হয়। সো এখানে একটা, এই যে ট্রান্সফরমেশনটা, সেই ট্রান্সফরমেশনটাকে বলা হচ্ছে জেড ট্রান্সফরমেশন। সো জেড, বেসিক্যালি এখানে জেড যে প্যারামিটারটা, এই প্যারামিটারটা একটা কমপ্লেক্স প্যারামিটার, বোথ রিয়েল এবং ইমাজিনারি পার্ট রয়েছে। সে এই রিয়েল এবং ইমাজিনারি পার্টের কিছু ডেফিনেশন, কিছু মানে রিকোয়ারমেন্ট আমাদের সিস্টেমকে স্ট্যাবিলিটি বা স্টেবল বা নন আনস্টেবল থাকার জন্য। সো ওইটার উপর বেস করে আমাদের আসলে এই জেড ট্রান্সফরমেশনটা আসছে। সো জেড ট্রান্সফরমেশন থেকে কথা বলা শুরু করার আগে আমাদেরকে ডেফিনেটলি এইটুকু বুঝতে হবে, ডিসক্রিট সিগন্যাল বা ডিসক্রিট টাইম সিগন্যালটা কি এবং এর সিস্টেমটা কি। আসলে ডিসক্রিট টাইম সিগন্যাল বা ডিসক্রিট সিগন্যাল গুলোতে যে ভ্যালু গুলো থাকে, discrete value of time of some other or appropriate variable, for example space. এখন ডিসক্রিট টাইমের যেটা আসে সেটা হচ্ছে, আমি প্রত্যেক ইন্টারভ্যালে n ইকুয়াল টু 0 1 2 3 4 এভাবে করে আমি প্রত্যেকটা ইন্টারভ্যালে যে x এর যে ভ্যালুগুলো পাই, সেই ভ্যালুগুলো হচ্ছে ডিসক্রিট টাইম সিগন্যাল। ট্রেডিশনালি x of nt, x এর এই ধরনের সিম্বল গুলো যে ডিসক্রিট যে টাইম সিগন্যাল, সেই টাইম সিগন্যাল গুলোকে আমরা ডিনোট করে থাকি। এখন ডিসক্রিট টাইম সিস্টেম is essentially a mathematical algorithm, তাহলে সিস্টেমটা হচ্ছে একটা অ্যালগরিদম that takes an input, discrete time সিগন্যালের যে সিকোয়েন্স গুলো থাকে, সেই সিকোয়েন্স গুলো দেয় x of n এবং প্রোডিউস অ্যান আউটপুট সিকোয়েন্স y of। তো এক্সাম্পল অফ দিস ক্যান বি ডিজিটাল কন্ট্রোলার, ডিজিটাল স্পেকট্রাম অ্যানালাইজার, ডিজিটাল ফিল্টার। এইখানে আমরা এই কিছু দিন আগে যখন আমরা কনভলিউশনের রিলেটেড যে চ্যাপ্টার গুলো পড়ছিলাম, সেক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের একটা সিগন্যালের সাথে আরেকটা সিগন্যালের কনভলিউশন যখন আমরা পড়ছি, সেক্ষেত্রে যেটা আমরা পাচ্ছি যে যে সিগন্যাল, একটা সিগন্যালের রেসপন্স দ্বারা আরেকটা সিগন্যাল প্রভাবিত হয়ে আমার আউটপুটটা চেঞ্জেস হচ্ছে। সো এইরকম ভাবে ডিজিটাল ফিল্টারেও প্রত্যেকটা সিকোয়েন্স আমরা ইনপুট দিলে আমরা আউটপুটটা কেমন পাই, সেটা আমরা আমরা আসলে সেই ইনফরমেশনটা আমরা পেয়ে থাকি হচ্ছে ডিসক্রিট টাইম সিগন্যাল সিস্টেমের থ্রু দিয়ে। Discrete time system may be linear or non-linear, time variant or time invariant. Linear time variant LTI system form an important class of of the system, যেটা ডিএসপি তে ইউজ করা হয়। এই লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম বলতে আমরা আসলে যে জিনিসটাকে বুঝছি,
সেটা যখন তখনই এটাকে লিনিয়ার বলতে পারবো যখন এটা সুপারপজিশন থিওরাম এপ্লাই করে। সুপারপজিশন থিওরামটা কি? সুপারপজিশন থিওরামটা হচ্ছে আমরা অলওয়েজ জানি a of x1 plus a2 of x2 is equal y of a of y1 n plus a2 of y2। অ্যাকচুয়ালি এখানে মানে লিনিয়ার এই শব্দটা বা সুপারপজিশন এই শব্দটা সুপারপজিশন প্রিন্সিপালটা আমাদের কি ছিল? সুপারপজিশন প্রিন্সিপাল আমাদের যেটা ছিল সেটা হচ্ছে সুপারপজিশন থিওরাম বলতেছিল যখন আমরা সার্কিট করেছি, ডিসি সার্কিট এবং এসি সার্কিট করেছি, তখন আমরা বুঝেছি আউটপুট আমি কেমন পাবো কোন একটা লোডের রেসপেক্টে সেটা ডিপেন্ড করবে প্রত্যেকটা একাধিক যদি আমাদের টাইম লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট যদি সিস্টেম হয়ে থাকে তাহলে সেখানে সিঙ্গেল এলিমেন্ট গুলো সিঙ্গেল সোর্স গুলো কিরকম বিহেভ করবে ও যদি একাকী ওই লোডটার উপরে সে যদি জাস্ট শুধু অ্যালন যদি ওটাকে অপারেশনে যায় তাহলে সেইগুলো যে সামেশন সেটাই আসলে এখানে আমরা পাই এই আউটপুটটা থেকে আসলে আমরা এই অংশটুকুই আসলে আমরা পেয়ে থাকি। তাহলে ডিসক্রিট টাইম সিস্টেম সেট টু বি টাইম ইনভেরিয়েন্ট কখন আমরা এটাকে বলবো সামটাইমস এটাকে বলা হয় শিফট ইনভেরিয়েন্ট if the output is independent of the time the input is applied that's mean that যদি x of n আউটপুট যদি y of n দেয় then x of n minus k অবশ্যই আউটপুট n minus y of n minus k দিবে এটাই। তাহলে এই দুটো শর্ত যখন পূরণ করবে তখনই সেটাকে বলা হচ্ছে টাইম লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট। এখন আমাদের ম্যাক্সিমাম টাইমে দেখা যাচ্ছে যে আম, তোমাদের ভাইভাতে একটা কোশ্চেন প্রায়ই আসে। আমি এটা বিভিন্ন জায়গাতে ভাইভাতে নিজে আমি যেমন জিজ্ঞেস করেছি এবং অল্টারনেটিভলি বিভিন্ন ভাইভাতেও এই কোশ্চেনটা ফেস আমি ২-৩ জায়গাতে আমার প্র্যাকটিক্যালি আমি ফেস করেছি। আমরা কখন লিনিয়ার সিস্টেমকে লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম বলবো সেটা। তার উত্তর হচ্ছে এই দুটা। আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা প্রপার্টিজ কে অর্থাৎ সিস্টেমের লিনিয়ার প্রপার্টিজ এবং টাইম ইনভেরিয়েন্ট প্রপার্টিজ যখন এই দুটো শর্তকে সে ফুলফিল করবে তখন এটাকে লিনিয়ার টাইম ভেরিয়েন্ট সিস্টেম আমরা হিসেবে বলতে পারবো। আচ্ছা, সেক্ষেত্রে এখানে যেটা দেখাচ্ছে তোমরা অলরেডি জানো এক্স এন মাইনাস ওয়ান এন মাইনাস কে এইটার মানেটা হচ্ছে আসলে একটা সিস্টেমে একটা ডিলে হয়েছে। যদি আমার সিস্টেমে ডিলে হয় তাহলেও আলটিমেটলি আমি ওয়াই এর যে ইনপুট সেটা পাবো। সো ইনপুট আউটপুট রিলেশনশিপ টাইম linear time invariant system can be given as the sum by the convolutional sum of y of n is equal to h of k into x of n minus k। এখানে দেখো আমাদের এটা হচ্ছে আমাদের সিস্টেমের যে রেসপন্স সেটা ইনপুট কি আসছে সেটা ইনপুটের পার্সপেক্টিভে আগের যে ইনপুট সেই আগের ইনপুটের পার্সপেক্টিভে আমার এনটা y of n কেমন হচ্ছে সেটা। সো এই হচ্ছে আমার ইম্পালস এই হচ্ছে ওভারঅল যে পয়েন্ট অফ ভিউ সেই পয়েন্ট অফ ভিউ। আচ্ছা, যখন এই যে ইম্পালস ফাংশন বা এই যে টাইম লিনিয়ার টাইম ইরিলেভেন্ট সিস্টেম এই সিস্টেমটা আমাদের আসলে কেন দরকার? কারণ আমরা অলওয়েজ চেষ্টা করে থাকি এরকম ধরনের একটা সিস্টেম তৈরি করতে যেন এটা স্টেবল হয় এবং সেক্ষেত্রে যেন এর যে ইম্পালস রেসপন্স ফাংশন সেটা যেন লেস দেন ইনফিনিটি হয়। লেস দেন ইনফিনিটি হলেই শুধুমাত্র আমরা আমরা এটাকে বলতে পারবো এটা হচ্ছে আসলে স্টেবল হবে। এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর দেখো আমরা এখানে আসলে সামেশন এই জায়গাগুলোতে সামেশন ইউজ করেছি। কারণ এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পালস বা স্যাম্পল ইন্ডিভিজুয়াল স্যাম্পল সেই স্যাম্পলটা যখন সে সিস্টেমের মধ্যে যাচ্ছে তার জন্য এই স্যাম্পল যখন সিস্টেমের মধ্যে যাচ্ছে তখন তার জন্য আমি কি রেসপন্স পাচ্ছি সেই রেসপন্সটাও আসলে একটা ইন্ডিভিজুয়াল পালস রেসপন্স মানেই হচ্ছে তোমরা জানো যে আমরা অলরেডি জানি আমরা স্যাম্পল কিভাবে করি কম ফাংশনকে যদি দিই যে আমাদের যে সিস্টেম ইকুয়েশন ফাংশন আছে সেটা দ্বারা যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে আমরা তো স্যাম্পল ফাংশন পাই। ওই প্রত্যেকটা স্যাম্পল ফাংশন ইনপুট হিসেবে দিলে আউটপুটটা কেমন পাচ্ছি সেটাও আসলে আরেকটা ওই একটা ডিসক্রিট টাইম সিগন্যাল হিসেবে আমরা আসলে আউটপুট হিসেবে পাচ্ছি। সেই যে ফাংশন সেই যে রেসপন্স সেই রেসপন্স। তো এইগুলোর সাথে জড়িত আরেকটা খুব ইন্টারেস্টিং সিস্টেম রয়েছে যেটাকে বলা হয় ক্যাজুয়াল সিস্টেম বা নন ক্যাজুয়াল সিস্টেম। Causal system is one which produce an output only when there is an input.
all systems are casual। কারণটা কি, আমরা কখনোই কোন সিস্টেমকে আমরা টাইম t equal to 0 র আগে থেকে কখনো কোন সিস্টেমকে আমরা আসলে কনসিডার করি না। কারণ t equal to 0 থেকে কোন একটা সিস্টেম শুরু হবে। সো t equal to 0 র আগে যদি আমার আউটপুট বা এর যে রেসপন্স ফাংশন, সেই রেসপন্স ফাংশন যদি 0 হয়, t, তাহলেই সেটাকে আমরা বলতেছি হচ্ছে নন ক্যাজুয়াল সিস্টেম। এবং ক্যাজুয়াল সিস্টেমের ক্ষেত্রে অবশ্যই যে h of k has some value, যেটা হচ্ছে যে n equal to 0 এর পরে, অর্থাৎ আমি আউটপুট পাবো হচ্ছে n equal to 0 থেকে। n equal is less than 0 এর 0 হলে সেক্ষেত্রে আসলে আমার ইম্পালস যে রেসপন্স ফাংশন, সেই রেসপন্স ফাংশনটা আসলে 0 হবে। তাহলে বেসড অন দ্যাট আমরা এখন চলে আসি হচ্ছে সেই আগের যে কথাটা ছিল, সেটা হচ্ছে যে জেড ট্রান্সফরমেশন। সেই জেড ট্রান্সফরমেশনের জন্য জেড ট্রান্সফরমেশন আসলে কেন দরকার বা কিসের জন্য? জেড ট্রান্সফরমেশন বেসিক্যালি ইটস এ ডোমেন চেঞ্জিং ফাংশন বা ডোমেন চেঞ্জ করছি আমরা এখানে। নে এই যে পার্টিকুলার স্যাম্পল, যে প্রত্যেকটা স্যাম্পল ভ্যালু গুলো আছে, সেই স্যাম্পল ভ্যালু গুলো যে যে টাইম ডোমেন থেকে কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে যাওয়ার জন্যই আমরা জেড ট্রান্সফরমেশন করে থাকি। ফ্রিকোয়েন্সি রেসপন্সটা কেন দরকার? যেখানে আমার আহ, আমার সিস্টেমটা আসলে প্র্যাকটিক্যাল কি প্র্যাকটিক্যাল না, যাবতীয় প্র্যাকটিক্যাল সার্কিট বা সিস্টেম কিন্তু আসলে ক্যাজুয়াল সিস্টেম। নন ক্যাজুয়াল সিস্টেম যখনই হয়ে যাবে, তখনই আসলে সেই সিস্টেমটাকে আমরা কখনোই বলতে পারবো না এটা এটা ফিট করবে বা এটা আসলে প্র্যাকটিক্যাল হবে। সো দ্যাটস ওয়াই প্রথম যে কাজটা জেড ট্রান্সফরমেশনের, আমি যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম, তখন আমি শুধু জেড ট্রান্সফরমেশন এই কথাগুলোই পড়েছি। সো জেড ট্রান্সফরমেশন পড়তে গিয়ে আমি অলওয়েজ দেখেছি যে আসলে জেড ট্রান্সফরমেশন আসলে কেন দরকার। তখন এত এআই ছিল না বা এত রিসোর্স ছিল না। গুগল ছিল কিন্তু এত রিসোর্স ছিল না। কেউ খুব বেশি ভালোভাবে বলতে পারত না। যেখানেই আমি যেতাম শুধু এতটুকুই শুনতাম যে ইউটিউবে আমাকে বলতো জেড ট্রান্সফরমেশন হচ্ছে একটা পাওয়ার সিরিজ কনভার্সন করা, সিগন্যালকে ইন স্যাম্পল সিগন্যালকে পাওয়ার সিরিজ কনভার্সন করা, এবং এর মাধ্যমে আমি আসলে দেখতে চাই যে সিস্টেমটা রেসপন্স কেন, এরকম ব্যাপার। ব্যাপারটা আসলে সিস্টেম রেসপন্স এরকমও কিছু বলে না, শুধু বলে যে জেড ট্রান্সফরমেশনে কনভার্সন কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি ডোমেন। এখন কোশ্চিন হচ্ছে যে কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি ডোমেনে আসলে আমাদের কেন দরকার? একটু আগেই তোমাদেরকে বললাম আমরা টাইম ইররিলেভেন্ট যে ফাংশন, যে সিস্টেমটা রয়েছে, সেই সিস্টেমটা সবসময় সবসময় যেটা আমরা চাই যে সেটা স্টেবল যেন থাকে। এবং স্টেবল করার জন্য যে শর্তটা আমার আছে, সেটা হচ্ছে আমার যে ইম্পালস রেসপন্স ফাংশন, সেটা যেন অবশ্যই লেস দ্যান ইনফিনিটি হয়। এখন যখন আমি এটাকে ফ্রিকোয়েন্সি, তাহলে আমাকে দেখতে হবে কোন ফ্রিকোয়েন্সির জন্য এটা আমি লেস দেন ইনফিনিটি পাচ্ছি, আর কোন ফ্রিকোয়েন্সির জন্য আমি আসলে ইনফিনিটি পাচ্ছি। যেগুলোর জন্য আমি ইনফিনিটি পাচ্ছি, সেখানে আমি বলে দিচ্ছি ফাইন, এই ভ্যালু গুলোর জন্য আমার কখনোই সিস্টেমটা স্টেবল হবে না। আবার যেই ভ্যালু গুলোর জন্য আমি আমি ওই আমি হচ্ছে লেস দেন ইনফিনিটি পাচ্ছি, সেটার জন্য আমি বলতে পারবো যে সিস্টেমটা ইনফিনিটি, সরি, সিস্টেমটা স্টেবল হবে। সো এই এই যে এই ইনফরমেশনটা বের করার জন্য আসলে আমাদের জেড ট্রান্সফরমেশন, এই জেড ট্রান্সফরমেশন তাকে আমরা করে থাকি। So, J transformation of a sequence is x of n, which is valid for all n, is defined as x of z is equal to minus infinity to infinity x of n z power to the power minus n. এখন যেহেতু আমরা ক্যাজুয়াল সিস্টেম নিয়ে কথা বলতেছি, সো এখানে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি হবে না, এখানে তাহলে হবে হচ্ছে 0 টু ইনফিনিটি। সো আমরা এই সিকুয়েশনটাকে রিডিউস করে জেড ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমরা বলতে পারি মাইনাস 0, সরি, n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি x অফ n ইনটু z টু দি পাওয়ার মাইনাস n। এটাই হচ্ছে আমার মেইন যে পাওয়ার সিরিজ, সেই পাওয়ার সিরিজ। এখন এই যে রিজন গুলোতে এই জেড ট্রান্সফরমেশনটা কনভার্জ করে, সেই রিজনটাকে বলা হয় রিজন অফ কনভার্জেন্স। এবং এই রিজনে এক্স অফ জেড এর
একটা ফাইনাইট ভ্যালু থাকে। যেখানে ফাইনাইট ভ্যালু থাকার অর্থটা হচ্ছে আমরা আমরা এখানে নে এটা থেকে আমরা একটা স্টেবল সিস্টেম আমরা পাচ্ছি। আমরা আসলে দেখতে চাই কোন ভ্যালু গুলো থেকে আমরা ফাইনাইট সিস্টেম পাই। তাহলে সেটার ক্ষেত্রে যদি আমরা এখানে একটা এক্সাম্পল আছে, এক্সাম্পলটার মধ্যে বেশ কিছু ইকুয়েশন আছে সেগুলো আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলেই আমরা আসলে খুব সহজেই আমরা দেখতে পাবো এর যে আরওসিটা কোন জায়গায় আছে সে বা সিস্টেমটা কোন জায়গাতে ইনফাইনাইট হচ্ছে, কোন জায়গাতে ফাইনাইট হচ্ছে সেগুলো আমরা আসলে দেখতে পাবো। ফার্স্ট এর যে ফিগারটা 4 পয়েন্ট এটা হচ্ছে 4.1 এ এই যে ফিগার দেখা যাচ্ছে সেই ফিগারে আমরা দেখতে পাচ্ছি জিরোর আগে আসলে বেশ কিছু ভ্যালু আছে এবং জিরোর পরে আমাদের এখানে কোনো ভ্যালু নাই, আলটিমেটলি এটা হচ্ছে জিরো। আমরা বলেছি যে ক্যাজুয়াল একটা সিস্টেম ঠিক তখনই হবে যখন আমরা ওই সিস্টেম থেকে ইনপুটের যে ভ্যালু এটা কিন্তু এক্স অফ এন এটা আসলে একটা ওভারঅল যে ভ্যালু গুলো তো দেখাচ্ছে সেটা অর্থাৎ আমরা এক্স অফ এন এন জিরো থেকে শুরু করে ফিউচারিস্টিক দিকে মানে আমরা সামনের দিকে যাচ্ছি সেটাই হচ্ছে হবে এক্স অফ এন এন। সেক্ষেত্রে তোমরা একটু লক্ষ্য করে দেখো এই যে টোটাল সিস্টেমটা যেহেতু এর জিরোর আগে ভ্যালু আছে তাহলে এই সিস্টেমটাকে আমরা বলতে পারি ইট ইস এ নন ক্যাজুয়াল সিস্টেম। সো নন ক্যাজুয়াল যদি সিস্টেম হয় সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা ভ্যালু দেখি দেখো এক্স অফ মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো, মাইনাস ফাইভ ইকুয়াল টু ওয়ান, ফোর ইকুয়াল টু থ্রি, থ্রি ইকুয়াল টু মাইনাস থ্রি ইকুয়াল টু ফাইভ, মাইনাস টু ইকুয়াল টু থ্রি, তারপরে ওয়ান ইকুয়াল টু ওয়ান অ্যান্ড জিরো ইকুয়াল টু জিরো। যদি এরকম হয় সেক্ষেত্রে এক্স অফ ওয়ান মানে আমরা জেড ট্রান্সফরমেশন যদি করি, জেড ট্রান্সফরমেশন করলে আমরা দেখতে পাই ভ্যালু পেয়ে যাচ্ছে হচ্ছে জেড ফাইভ প্লাস থ্রি ইন্টু জেড 4 plus 5 into 2z 3 plus 3 into z square plus 2। এই ইকুয়েশনটা থেকে খুব সহজেই আমরা বলতে পারি অনলি অ্যান্ড অনলি z এর ভ্যালু যদি ইনফিনিটি হয় তখনই শুধু এই x অফ z হচ্ছে ইনফিনিটি হবে। দাস আরওসি এই যে প্লেনটা সেই প্লেনটা x ইকুয়াল টু ইনফিনিটি বাদে সমস্তটাকেই কভার করে। সেকেন্ডার ক্ষেত্রে আমরা সিমিলার প্রপার্টিজ লক্ষ্য করি। সিমিলার প্রপার্টিজ কি এর জিরোর দুই পাশে সিমেট্রিক্যাল ভ্যালু আছে এবং যেহেতু জিরোর আগেও কিছু ভ্যালু আছে এই সিস্টেমটাও তাও হচ্ছে নন ক্যাজুয়াল। এবং এই সিস্টেমটার ক্ষেত্রে দেখো সেকেন্ড সিস্টেমটার ক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে জেড স্কোয়ার প্লাস থ্রি জেড প্লাস ফাইভ প্লাস থ্রি পাওয়ার টু পাওয়ার মাইনাস ওয়ান প্লাস জেড পাওয়ার টু পাওয়ার মাইনাস টু। তাহলে এই এইটার ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে এই ইকুয়েশনটার ক্ষেত্রে জেড এর ভ্যালু যদি ইনফিনিটি হয় তাহলে এটা ইনফিনিটি, আবার জেড এর ভ্যালু যদি জিরো হয় তাহলেও এটা ইনফিনিটি। তাহলে এই জেড ইকুয়াল টু জিরো বা জেড ইকুয়াল টু ইনফিনিটি বাদে আমার আরওসি আসলে সব জায়গাতে আছে। সিমিলারলি আমরা যদি এই ফিগারটা যদি আমরা দেখি এই ফিগারটা দেখলে আমরা দেখতে পাই যে এখানে জিরো থেকে শুরু করে ভ্যালু গুলো সামনের দিকে আছে, আসলে জিরোর আগে কোনো ধরনের কোনো ভ্যালু নাই। সো দ্যাটস ওয়াই আমরা এটাকে বলতে পারি এইটা এবং সি এবং ডি দুটোই আসলে ক্যাজুয়াল আমাদের হচ্ছে ক্যাজুয়াল রিয়েল সিস্টেম, অর্থাৎ এই দুটো সিস্টেমই হচ্ছে আমাদের আসলে প্র্যাকটিক্যাল সিস্টেম। কেন এটা প্র্যাকটিক্যাল সিস্টেম? কারণ যে কোনো প্র্যাকটিক্যাল সিস্টেমে তুমি কখনোই টাইম যখন অন করছো সেটা জিরো থেকে শুরু হবে, কখনো মাইনাস থ্রি মাইনাস ফাইভ মাইনাস সিক্স এরকম কোনো ইনপুট নিয়ে তুমি কোনো সিস্টেমকে তুমি আসলে চালু করো, তুমি শুরু করো ইউজুয়ালি। সো দ্যাটস ওয়াই এগুলো হচ্ছে সে প্র্যাকটিক্যাল ক্ষেত্রে আমরা অলওয়েজ ক্যাজুয়াল সিস্টেম নিয়েই কাজ করি। সো এইখানে তোমরা আমরা লক্ষ্য করলে দেখি এই পার্টিকুলার এই এক্স অফ জেড এ জেড ট্রান্সফরমেশন অফ 4.1 সি যে সিস্টেমটাকে রিপ্রেজেন্ট করতেছে সেটাকে দেখলে দেখি যে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ফাইভ জেড টু দি পাওয়ার মাইনাস থ্রি প্লাস থ্রি জেড টু দি পাওয়ার মাইনাস ফোর প্লাস জেড টু দি পাওয়ার মাইনাস ফাইভ। তাহলে জেড এর ভ্যালু যখন জিরো হচ্ছে তখনই এই সিস্টেমটা হচ্ছে সে এর ইনফিনিটি হচ্ছে এবং তাহলে আরওসি হবে জেড ইকুয়াল টু জিরো বাদ দিয়ে বাকি যতগুলো জায়গা আছে ততগুলো জায়গায় সব। আর এই সিস্টেমটাকে আমরা খুব সহজে রিপ্রেজেন্ট করতে পারি এক্স অফ এন ইজ ইকুয়াল টু ওয়ান ফর অল এন ইজ ইকুয়াল টু এন
মানে n equal to 0 or greater than 0 আর n equal to less than 0 এর জন্য এই সিস্টেমটা হচ্ছে অলওয়েজ 0 সো দ্যাটস হোয়াই এটা হচ্ছে আমাদের ক্যাজুয়াল সিস্টেম তাহলে এই সিস্টেমটার ক্ষেত্রে আমরা খুব সহজেই আমরা যেটা পাই সেটা হচ্ছে x of z equal to আমরা পাই হচ্ছে 1 plus z inverse 1 plus z inverse 2 up to z inverse z সো এটাকে আমরা ক্লোজ ফর্মে আমরা খুব সহজেই লিখতে পারি হচ্ছে z by z minus 1 তাহলে এই ইকুয়েশনটা থেকে খুব সহজে দেখি দেখো 1 z ইকুয়াল টু যদি ইনফিনিটি হয় তাহলে x অফ z হবে ইনফিনিটি এবং x ইকুয়াল টু যদি হয় z ইকুয়াল টু যদি হয় 1 তাহলেও x অফ z হবে ইনফিনিটি z ইকুয়াল টু 1 এর মানেটা কি মানেটা হচ্ছে একটা ইউনিট রেডিয়াস এই যে রেডিয়াসটা এই রেডিয়াসে এই পার্টিকুলার রেডিয়াসে যে ভ্যালুগুলো থাকবে সেটার জন্য সিস্টেমটা হয়ে যাবে ইনফিনিটি এবং z ইকুয়াল টু ইনফিনিটি যখন হবে তার জন্য হবে ইনফিনিটি রেস্ট অফ দেম আমার বাকি যে অংশটুকু আছে এই যে অংশটা এই অংশের জন্য আমার এইটা হচ্ছে আমার রিজন অফ কনভার্জেন্স তাহলে আসো একটা এক্সাম্পল হিসেবে আমরা দেখি ফর এন এক্সাম্পল যদি আমরা ধরি z এর দুটো ভ্যালু ধরো একটা হচ্ছে লেস দেন 1 আমরা একটা ভ্যালু ধরি আর একটা ভ্যালু ধরি হচ্ছে গ্রেটার দেন 1 লেস দেন 1 এর জন্য আমরা ধরি হাফ এবং গ্রেটার দেন 1 এর জন্য আমরা ধরি 2 যদি এখানে 2 দিই z x অফ 2 যদি হয় তাহলে ভ্যালুটা কত হচ্ছে সে দেখো ভ্যালুটা হচ্ছে 2 অর্থাৎ আমি পার্টিকুলারলি একটা ফাইনাইট ভ্যালু পাচ্ছি কিন্তু যদি আমি এখানে দিই 0.5 তাহলে দেখো এই ইকুয়েশনটার জন্য আমার আমার যদি এই ইকুয়েশনটা কখন হবে যদি এবং অনলি আমি এই অ্যাপ্রক্সিমেশনটা করতে পারবো যদি x ইজ গ্রেটার দেন 1 হয় x ইজ গ্রেটার দেন 1 হয় কিন্তু যদি x ইজ লেস দেন সরি x বলছি আমি বারবার করে একটু ভুল হয়ে যাচ্ছে সরি z যদি লেস দেন 1 হয় সেক্ষেত্রে আসলে আমার ইকুয়েশনটা হচ্ছে প্রথমে যে ইকুয়েশন আছে সেটা সো সেক্ষেত্রে আমি যে ভ্যালুটা পাচ্ছি সেটা একটা টাইম সিরিজ ভ্যালু বা একটা হচ্ছে সিরিজ ভ্যালু পাচ্ছি 1 2 4 8 এভাবে করে আমার কন্টিনিউয়াসলি ভ্যালুগুলো চলতে থাকে সো ও আমি অল্টারনেটিভলি আমি এটা দেখতে পাচ্ছি যে এই রিজন অফ কনভার্জেন্স bounded by circle of z equal to 1 যেখানে রেডিয়াস অফ দ্য পোল হচ্ছে 1 এবং ভ্যালুজ অফ z for which z equal to infinity are referred to the poles of z values of z where x equal to 0 referred as 0 সেক্ষেত্রে এই ক্ষেত্রে যদি আমি লক্ষ্য করি সেক্ষেত্রে দেখো শুধুমাত্র এই যে জিরো লাইনের জন্য আমার z এর ভ্যালু যদি 0 হয় শুধুমাত্র সেক্ষেত্রেই আমি 0 পাচ্ছি এবং রাদার দেন z ইকুয়াল টু যখন 1 বা ইনফিনিটি তখনই শুধুমাত্র আমি পোলস গুলো পাচ্ছি সো বেসড অন আমাদের যে এক্সাম্পলটা ছিল ক্যাজুয়াল একটা সিস্টেমের সেখান থেকে আমরা দুটো জিনিস আমরা পাচ্ছি সেটা হচ্ছে একটা সার্টেন ফাইনাইট ডিউরেশনের জন্য নো জেড ট্রান্সফরমেশন কনভার্জ করবে এভরিওয়্যার এক্সেপ্ট জেড ইকুয়াল টু 0 এবং ফর ক্যাজুয়াল ইনফিনিট ডিরেকশন সিকোয়েন্স জেড কনভার্জেন্স everywhere outside a circle bounded by the radius of the pole with the largest radius for a stable causal system ROC always encloses the circle of the unit radius which is important for the system to have a frequency response সো এইখান থেকে এই কয়েকটা জায়গা থেকে আমাদের যে নোট ডাউনটা হলো সেটা হচ্ছে কনভার্জেন্স করার যে ক্রাইটেরিয়া গুলো এবং আমার যে ট্রান্সফরমেশনের ফলে আমি যে আরওসিটা পাচ্ছি আরওসি ওই ইউনিট রেডিয়াসের ভেতরে থেকে যেই সার্কেলটাকে ইনক্লোজ করবে যে এরিয়াটা সেইখানে থাকলেই আলটিমেটলি একটা স্টেবল আমি ক্যাজুয়াল সিস্টেম পাচ্ছি এইখানে কিছু হচ্ছে কমন যে ট্রান্সফরমেশনের সিকোয়েন্স গুলো দেওয়া আছে যে ট্রান্সফরমেশন করলে কি হয় এবং এটা যদি হচ্ছে কে অফ ডেল্টা হয়
তাহলে জেড ট্রান্সফরমেশন করলে আমি কে পাবো এবং এর রিজন অফ কনভার্জেন্স এর যে ভ্যালু গুলো সেই ভ্যালু গুলো সবগুলো আসলে এখানে দেওয়া আছে। এটা তোমরা দেখতে পারো। এইগুলো আসলে আমাদের তোমাদের আসলে পরবর্তীতে আমি এখান থেকে এত বড় বড় ম্যাথমেটিক্স আমি তোমাদেরকে দেব না। তোমাদেরকে যেইটুকু আসলে আমাদেরকে পরীক্ষার সময় আমরা করতে পারবো এক্সাম্পল ওরিয়েন্টেড, আমি ঠিক অতটুকু ম্যাথমেটিক্সই তোমাদেরকে দেব। এর বেশি কিছু দিব না। এই ছকটা তোমরা দেখে রাখতে পারো। এই ছকটা আমাদের দরকার এই কারণের জন্য আমাদের ম্যাথমেটিক্স পড়তে অথবা ম্যাথমেটিক্স কে ভেরিফিকেশন করতে যখন আমরা প্রোগ্রামিং করব সেক্ষেত্রে এই ছকগুলো কাজে লাগে। বাট ইন জেনারেলি আসলে আমাদের যেহেতু এখন ম্যাটল্যাব নিজেই আছে, সো সো এখন আসলে আমাদের আর এই ধরনের কোনো কিছু লাগে না। আচ্ছা, সো নেক্সট যেটা আমাদের টপিকস আছে সেই টপিকসটা হচ্ছে ইনভার্স জেড ট্রান্সফরমেশন। এখানে ইনভার্স জেড ট্রান্সফরমেশন অ্যালাউজ আস টু রিকভার দ্য ডিসক্রিট টাইম সিকোয়েন্স। ইন্টারেস্টিং একটা ফ্যাক্টর আছে, আমি একটু আগে উপরে যাই। আচ্ছা, তো আমরা যদি লক্ষ্য করি জেড ট্রান্সফরমেশনের এই ইকুয়েশনটা কিন্তু একটা ইনফিনিট টাইম ইনফিনিট ইকুয়েশন, ইনফিনিট সিরিজের ইকুয়েশন। এক্স ইকুয়াল এক্স অফ ওয়ান প্লাস বা জিরো থেকে ধরো তুমি শুরু করলে এক্স অফ জিরো প্লাস এক্স অফ ওয়ান, এক্স অফ টু, এক্স অফ থ্রি, সিমিলারলি তার উপরে পাওয়ার বাড়তে বাড়তে জেড এর পাওয়ার বাড়তে বাড়তে একটা ইনফিনিটি নাম্বার অফ চলে। এখন ইনভার্সের ক্ষেত্রে কেন বললাম এটা বেশ ইন্টারেস্টিং, ইনভার্সের ক্ষেত্রে আমরা ম্যাথমেটিক্যালি এরকম ইনফিনিটিভ নাম্বার অফ ইনফিনিট নাম্বার অফ সিকোয়েন্স আসলে আমরা ইনভার্স করলে পাই। কিন্তু আমাদের আসলে প্র্যাকটিক্যাল ক্ষেত্রে আমরা মাত্র দেখতে চাই দুটা তিনটা বা চারটা মাত্র। ধরো এক্স অফ জিরো মানে ভ্যালু কত, এক্স অফ ওয়ান এর ভ্যালু কত, এক্স অফ টু এর ভ্যালু কত, এক্স অফ থ্রি এর ভ্যালু কত, এইটুকু ইজ গুড এনাফ। সো দ্যাটস ওয়াই আমরা ইনফিনিট আমরা এখানে যাচ্ছি। আচ্ছা, তার আগে আরেকটু আমি তোমাদেরকে এটা ম্যাথমেটিক্যাল ফর্মুলেশনটা বুঝিয়ে দিই। আমরা ইনভার্স জেড ট্রান্সফরমেশন ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এক্স অফ এন ইজ ইকুয়াল টু জেড অফ জেড ইনভার্স এক্স অফ জেড। সেটা করলেই আমরা পেয়ে যাই। আমরা যদি এক্স অফ জেড এইটা যদি আমরা দেখি, এই ভ্যালুটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই এটাকে আমরা খুব সহজেই লিখতে পারি এক্স অফ জিরো প্লাস এক্স অফ ওয়ান জেড পাওয়ার টু পাওয়ার ওয়ান প্লাস এক্স অফ টু জেড পাওয়ার টু পাওয়ার টু এক্স অফ থ্রি জেড পাওয়ার টু পাওয়ার মাইনাস, সরি সবগুলোতে মাইনাস আছে, হ্যাঁ, মাইনাস থ্রি আপ টু ইনফিনিটি। তাহলে এই যে জেড ট্রান্সফরমেশন আমরা করলাম প্রত্যেকটা জেড ট্রান্সফরমেশনের মধ্যেই কিন্তু আবার এক্স অফ এন এর যে সিকোয়েন্স গুলো আছে সেই সিকোয়েন্স গুলো আছে। তাহলে আমার মেন পারপাস কি হবে, সামহাও এই ইকুয়েশনটা থেকে অর্থাৎ এক্স এই যে জেড জেড পাওয়ার জেড এর যেই প্রত্যেকটা জেড এর সাথে যে যে ভ্যালু কোএফিসিয়েন্ট গুলো আছে এই প্রত্যেকটা কোএফিসিয়েন্ট গুলোকে যদি আমি বের করে আনতে পারি তাহলেই আমি এক্স এন এর যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সিকোয়েন্সের যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যালু সেই প্রত্যেকটা ভ্যালু গুলোকে আমি বের করি। আচ্ছা, আমরা যদি দেখি এইটাকে এই যে সিরিজটাকে এক্স অফ এন এর যে জেড এর এক্স অফ এন হচ্ছে আমি যেটা বললাম তোমাদেরকে জেড এর যে কোএফিসিয়েন্ট সেটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এক্স অফ জেড কে আমরা বেসিক্যালি দুটো পলিনোমিয়াল দ্বারা রিপ্রেজেন্ট করি। দুটো পলিনোমিয়াল হচ্ছে b0 প্লাস b1 z টু দি পাওয়ার 1 প্লাস b2 z টু দি পাওয়ার মাইনাস 2 আপ টু bn z টু দি পাওয়ার মাইনাস n ডিভাইডেড বাই a0 প্লাস a1 z টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস a2 z টু দি পাওয়ার মাইনাস 2 আপ টু am z টু দি পাওয়ার মাইনাস n। এই ধরনের একটা পলিনোমিয়াল রেশিও অফ দ্য টু পলিনোমিয়াল দ্বারা আমরা পাই। তাহলে দেখো যদি পাওয়ার সিরিজের এই এক্সপানশনটাকে আমরা যদি ডিভাইড করি সেক্ষেত্রে পাওয়ার সিরিজ এক্সপানশন করলে আমি প্রত্যেকটা এই যে জেড এর যে কোএফিসিয়েন্ট গুলো সেই কোএফিসিয়েন্ট গুলো পেতে পারি। সেই প্রত্যেকটা কোএফিসিয়েন্টই বেসিক্যালি একটা করে সিকোয়েন্স, এই ইন্ডিভিজুয়াল সিকোয়েন্স। তাহলে কোএফিসিয়েন্ট ডিটারমাইন করে আমি এক নাম্বার আবার হচ্ছে এই জেড এর ভ্যালু ডিটারমাইন করতে পারি। দুই নাম্বার হচ্ছে পার্শিয়াল ফাংশন এক্সপানশন মেথডের সাহায্যে আমরা এটা ডিটারমাইন করতে পারি এবং লাস্টলি হচ্ছে রেসিডিউ মেথডের সাহায্যে আমরা এটাকে ডিটারমাইন
এই ৩ টা মেথড আমরা 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 মেথড দিয়ে আমরা এক্সপানশনটা আমরা আসলে করতে পারি। সো আজকে এ পর্যন্তই থাকুক। আগামীকালকে আমি তোমাদেরকে পাওয়ার সিরিজ মেথডটা আমি তোমাদেরকে পড়াবো। আর হুম, পাওয়ার সিরিজ মেথডের যে ম্যাথমেটিক্স প্লাস যেটা আছে সেই জিনিসগুলো আমি তোমাদেরকে পড়াবো। আজকে আমরা যেটুকু পড়লাম, আমরা আজকে যেটুকু পড়লাম সেটুকু থেকে যে কোয়েশ্চেনারিজ গুলো আসতে পারে সেটা হচ্ছে জেড ট্রান্সফরমেশন কি, ইনভার্স জেড ট্রান্সফরমেশন কি, জেড ট্রান্সফরমেশনের আমি অ্যাপ্লিকেশন এরিয়াটা এটা শেষে আছে, ওটা যখন পরবর্তী সেটাও একটা পার্ট। তারপরে লিনিয়ার টাইম লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেমটা কি, কেন আমাদের জেড ট্রান্সফরমেশনটা দরকার হয়, জেড ট্রান্সফরমেশন রিলেটেড ছোটখাটো কিছু ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস সেগুলো আসতে পারে। সেগুলো আমি তোমাদেরকে প্র্যাকটিসের জন্য, যে ট্রান্সফরমেশনের প্র্যাকটিসের জন্য কয়েকটা ছোট ছোট ম্যাথমেটিক্স আমি তোমাদেরকে সাজেস্ট করে দিব এই চ্যাপ্টার শেষে। সেগুলো তোমরা মোটামুটি প্র্যাকটিস করবে। ওগুলো প্র্যাকটিস করলে আই হোপ তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে কিভাবে আমরা আসলে জেড ট্রান্সফরমেশন নিয়ে কাজ করতে পারি। প্র্যাকটিক্যাল হবে। তবে তোমাদের এতটুকু তোমরা শিওর থাকো, তোমাদেরকে আমি এত বড় কোনো ম্যাথ দিব না যেটা যেই ম্যাথ একটা করতেই তোমাদের ১ ঘন্টা শেষ হয়ে যাবে। এরকম কোনো বড় ম্যাথ আমি তোমাদেরকে দিব। আমার মেইন উদ্দেশ্য হচ্ছে এই কোর্সে ডিজিটাল সিগন্যাল সিস্টেমের যে অপারেশন, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর যে অপারেশন গুলো রয়েছে, এই যে কনসেপ্ট গুলো সেগুলো করা। বড়, বড় হিউজ বড়, বিগ ডিজিটাল সিগন্যাল প্রসেসিং গুলো এখন আমরা কেউ আর ম্যাথমেটিক্যালি করি না। এই টোটাল পদ্ধতিগুলোই আমরা খুব সহজেই কম্পিউটার দিয়ে আমরা করতে পারি। সি ল্যাঙ্গুয়েজ, ম্যাটল্যাব, পাইথন, তুমি স্রেফ একটা সিঙ্গেল লাইন লিখবা, তাহলেই তোমার রেজাল্ট আউটপুট চলে আসবে। ফর অ্যান এক্সাম্পল ম্যাটল্যাবে যদি তুমি জেড ট্রান্স লিখো, তাহলেই তোমার সেই যে রেজাল্ট সেই রেজাল্ট তোমার চলে আসবে। সো আজকে এ পর্যন্তই। আমরা ইনশাআল্লাহ আগামীকালকে আবার আমরা বসবো। আচ্ছা, তোমাদের কি আর কারো কোনো কিছু কথা বলার আছে? কিছু জিজ্ঞেস করার আছে আজকের ক্লাস রিলেটেড? স্যার আপনি যে অ্যাসাইনমেন্ট দিলেন না স্যার, ওইটার জি। সাবমিশন ডেট কবে হবে স্যার? বাবু, এইগুলো নিয়ে তোমরা কোনো টেনশন করো না। তোমরা হচ্ছে আমাকে তোমাদের যে কি বলে তোমাদের পিএল হওয়ার শুরুতে দিয়ে দিও, বা পিএল হওয়ার ১ সপ্তাহ আগে আমাকে টোটাল অ্যাসাইনমেন্ট গুলো সবগুলো জমা দিয়ে দাও। তাহলে আমার জন্য হবে। ও আচ্ছা, তোমরা কি এখানে মোটামুটি সবাই আছো? হ্যাঁ, ২৮ আর জন তো আজকে আছো। 28 হ্যাঁ, ২৮, ৩০, ২৯ জন মতো আছো। সমস্যা নাই। আমি তোমাদেরকে একটা প্রপোজাল দিই। তোমরা একটু নিজেরা কথা বলে আমাকে জানিও। ও আমার জন্য আমার কাছে মনে হচ্ছে যেটা তোমাদের তোমাদের ওই যে আ প্রেজেন্টেশন এ কত মার্কস শাকিল? শাকিল প্রেজেন্টেশন এ কত মার্কস? স্যার 5 মার্ক থাকে, 5 মার্ক। স্যার 10 মার্কস, আবার ১০ টা? কখনো স্যার 5 মার্কও নিয়ে। জি স্যার। আচ্ছা ঠিক আছে। 5 মার্কই বেশি থাকে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। সমস্যা নাই। আমি তোমাদেরকে একটা মানে তোমাদেরকে এটা আমার জন্য সুবিধাজনক রাদার দেন মানে প্রেজেন্টেশন নেওয়া। কারণ আমার কন্টিনিউয়াসলি এখন পরীক্ষার সিজন চলতেছে। এখন কন্টিনিউয়াসলি শুধু পরীক্ষাই চলতেছে আমাদের এখানে। আমাকে কি তোমরা প্রেজেন্টেশনের বদলে তোমাদের অ্যাসাইনমেন্ট দিতে কি খুব সমস্যা হবে? সেটা কি একটু হ্যাঁ স্যার, অ্যাসাইনমেন্ট ভালো হয় স্যার। স্যার আমরা অ্যাসাইনমেন্ট দিব স্যার। আচ্ছা স্যার ঠিক আমরা আছে। অ্যাসাইনমেন্ট দিতে স্যার প্রস্তুত আর কি। স্যার অ্যাসাইনমেন্ট দেবো স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার অ্যাসাইনমেন্ট দিতে তাহলে প্রস্তুত তাহলে আছি ঠিক আছে। তোমরা অ্যাসাইনমেন্টই দিও। অ্যাসাইনমেন্ট দিলে আসলে যেটা হবে তোমাদের কিছু প্র্যাকটিসও হবে। আর তোমাদের আসলে কিছু একটু প্রিপারেশনটাও আগিয়ে যাবে। ঠিক আছে? আর তোমাদেরকে বলে রাখি সেটা হচ্ছে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে জেড ট্রান্সফরমেশন শেষ করে আমরা ফার্স্ট মিড টার্ম এর জন্য সিলেবাস হচ্ছে এই পর্যন্তই। জেড ট্রান্সফরমেশন পর্যন্তই। আরেকটা বিষয় সেটা আমি তোমাদের কাছে জানতে চাই, তোমাদের কি কোনো মিড টার্ম উইক বা এ ধরনের কোনো কিছু আছে নাকি না আমি আমার পছন্দ মতো সময় মিড টার্ম নিয়ে নিব? এরকম কিছু? স্যার আমাদের শুধু ক্লাস টেস্ট সিস্টেম মিড টার্ম বলে কি ও মিড টার্ম না, সরি ক্লাস টেস্ট, ক্লাস টেস্ট জি স্যার ক্লাস টেস্ট আছে স্যার আমাদের। না ক্লাস টেস্টে কি তোমাদের কোনো উইক আছে? ক্লাস টেস্ট উইক? না স্যার কোনো উইক নাই স্যার। স্যার আপনি আপনার সময় মতো একটা ডেট দিবেন যে তোমাদের এত তারিখে একটা সিটি দাও। বুঝতে পারছেন স্যার? আচ্ছা, মানে বুঝতে আপনি পেরেছি, আপনার আমি পছন্দ মতো বুঝতে পেরেছি। শোনো, তোমাদের ওখানে মিড টার্ম, সরি আমাদের এখানে মিড টার্ম, তোমাদের ওখানে হচ্ছে সিটি। হ্যাঁ?
এগুলো সবই একই জিনিস। এগুলো কোনো ইয়া না। আমাদের এখানে এখন নতুন করে সিস্টেম করেছে হচ্ছে আমরা মিড টার্ম উইক চালু করেছি, যেটাতে স্টুডেন্টদের জন্য ভালোই হয়। এটা ভালোই হয় আরকি স্টুডেন্টদের জন্য। তোমাদের জন্য আসলে কষ্টদায়ক। তোমাদের আসলেই আমি তো দেখি তোমাদের সিজার স্যার তোমাদের জন্য খুব কষ্ট করতেছে আরকি। এনিওয়েজ ঠিক আছে, ভালো থাকো। আমার সাথে তোমাদের ইনশাআল্লাহ আগামী কালকে আবার দেখা হবে। আমি তোমাদেরকে ম্যাথমেটিক্স গুলো আগামী কালকে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। হ্যাঁ? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।